হঠাৎ করে রাশিয়া সফরে কেন বাংলাদেশের সেনাপ্রধান গেলেন তা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি রীতিমতো উত্তাল। এদিকে এবার সেনাপ্রধানের রাশিয়া সফরের মূল কারণ ফাঁস হলো। আওয়ামী লীগকে সহযোগিতা করায় দেশে উত্তাল পরিবেশ তৈরি হয়েছে। ডক্টর ইউনূস, সমন্বয়ক, উপদেষ্টা সবার উপর কঠিন প্রভাব পড়ে। শিক্ষার্থী জনগণ আবারও রাজপথে নেমেছে। ডক্টর ইউনূসের চমকে খুব অল্প সময়ে যা ঘটেছে, বাংলাদেশ অবাক, পুরো বিশ্ব অবাক। মানে কেউ এটা কল্পনা করতে পারেনি যে এত তাড়াতাড়ি এত বড় ঘটনা ঘটতে পারে। বাংলাদেশের বর্তমান কেয়ারটেকার সরকারকে যখনই এক বাক্যে প্রশ্ন করা হয়েছে যে দেশের পরবর্তী নির্বাচন কবে হবে, তখনই তার উত্তর এক বাক্যে কখনোই পাওয়া যায়নি। ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে সেই একই বুলি আওড়ানো হচ্ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের তরফ থেকে। বাংলাদেশের উপর স্পষ্টভাবে বললে দেশের অর্থনীতির উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির খাড়া নামতে শুরু করেছে। অবশ্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কর্তা ব্যক্তিরা শুরুতে আমেরিকান পদক্ষেপটি বাংলাদেশের জন্য ভালো সংকেত এমন দাবি করেছেন, কিন্তু এর 24 ঘন্টা না পেরোতেই তো কেন আপনারা এই ধরনের ভাঙচুর, মব জাস্টিস এখন পর্যন্ত লুটপাট শুরু করছেন বলেন তো? কেন? সাধারণ মানুষদেরকে কি আপনারা থাকতে দিবেন না, বাঁচতে দিবেন না, ব্যবসা করে খেতে দিবেন না, নাকি দিবেন না বলেন? নাকি আপনারা বাংলাদেশকে তালেবান বানাবেন বলেন? প্রতিনিয়ত আপনারা কি এইভাবেই তো দেশটাকে গর্তের দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন রে ভাই? যে এরা যদি ক্ষমতায় আসতে পারে তাহলে দেশটা যে কোথায় যাবে সেটা বা সেটার কিছুটা নমুনা আপনাদের চোখের সামনেই। অন্তর্বর্তীকালীন সরকার আরেকটা নতুন এবং কঠিন ইঙ্গিত দিয়েছে, যে ইঙ্গিত সামনে আসার পর থেকে বিএনপির ঘুম হারাম, বিএনপির মাথা খারাপ হয়ে গিয়েছে, বিএনপি মাইন্ডকে চিপে পড়তে যাচ্ছে। চালাকি করো ডক্টর ইউনূস সরকারের সাথে, দেখেন কি। অনেকেই ডক্টর ইউনূসের সাথে চালাকি করতে গিয়ে ফেঁসে গিয়েছে, আবার অনেকে ডক্টর ইউনূসের ক্ষতি করার চেষ্টা করতেছে। দর্শক শ্রোতা, সেনাপ্রধান রাশিয়া যাওয়ার পর থেকে দেশের মধ্যে চাঞ্চল্যকর ঘটনা ঘটছে এবং এই ঘটনাগুলো কিন্তু বিভিন্ন সময় আওয়ামী লীগ ঘটাচ্ছে। দেশের মধ্যে থেকে অনেকে কিন্তু চাচ্ছে যে ডক্টর ইউনূসের ক্ষতি করতে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নতুন একটি ঘটনা এবং সেনাপ্রধান রাশিয়া গিয়ে কি গভীরভাবে কি করে আসতেছেন এবং কেন তিনি গিয়েছেন, এইসব নিয়েও কিন্তু অনেক ঘটনা ফাঁস হয়েছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট নিউজ ক্লিপ আসে। সেই নিউজ ক্লিপগুলো আপনাদেরকে এই জায়গায় ধারাবাহিকলি দেখাবো। আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সর্বশেষ ডক্টর ইউনূসের কি হয়, সেনাপ্রধান কি করেন এবং শেখ হাসিনার কিভাবে বড় একটি প্রত্যাবর্তন হতে চলছে। আসুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। হঠাৎ করে রাশিয়া সফরে কেন বাংলাদেশের সেনাপ্রধান গেলেন তা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি রীতিমতো উত্তাল। এই সেনাপ্রধানকে প্রথম থেকেই কিন্তু ভারতবর্ষ বিভিন্ন ক্ষেত্রে ব্যাক করার চেষ্টা করেছে, কিন্তু বর্তমানে মোহাম্মদ ইউনূস যখন চায়না এবং পাকিস্তানের দিকে ঝুঁকেছেন, ঠিক তখনই সেনাপ্রধান বুঝতে পেরেছেন মোহাম্মদ ইউনূসের আসল লক্ষ্য হলো বাংলাদেশটিকে গিলে খাওয়া এবং বাংলাদেশের প্রত্যেকটি সাবজেক্টে চায়না এবং পাকিস্তানকে ঢুকিয়ে দেওয়া। ঠিক সেখান থেকে সেনাপ্রধানের এই রাশিয়া সফর। প্রথমত এই সেনাপ্রধানকে ঠিক দুদিন আগে সেনাবাহিনীর এক অংশ কিন্তু সরাতে চেয়েছিল। শোনা যায় বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তার যে প্রধান সহকারী ছিলেন সেই মাহফুজ আলম, যিনি হিজবুতের সঙ্গে জড়িত ছিলেন, তিনি এবং পাকিস্তানপন্থী আইএসআই পন্থী কিছু সেনাবাহিনীর কর্তারা একত্রে মিলে একটি গ্রুপ ফর্ম করেন এবং সেনাবাহিনী তখন বিদেশ সফরে ছিলেন। পরিকল্পনা এরকম করা হয়েছিল যে সেনাপ্রধান যখন বিদেশ সফর থেকে বাংলাদেশে আসবেন, ঠিক তখনই তাকে এয়ারপোর্টে গ্রেফতার করা হবে। কোনো রকমে অজিত দোভাল নাকি সে সময় সেনাপ্রধানকে সাহায্য করেন। তার জন্য এই পাকিস্তানপন্থী এবং আইএসআই পন্থীদের এই চক্রান্তকে কিন্তু সেনাপ্রধান ভেস্তে দিয়েছিলেন। শুধু তাই নয়, সেনাপ্রধানের বিপক্ষে যে সকল গ্রুপ তৈরি হয়েছিল সেই গ্রুপের প্রত্যেকটি মাথাকে ধরে তিনি আইসোলেট করেছিলেন। এ তো গেল 1 মাস আগের কথা। হঠাৎ করে এখন সেনাপ্রধান রাশিয়া সফরে যাওয়ার পিছনে একাধিক বিশেষজ্ঞ একাধিক কথাবার্তা কিন্তু বলতে শুরু করেছেন। বর্তমানে রাশিয়া কিন্তু ভারতের অন্যতম প্রধান এক বন্ধু পক্ষ। কিছুদিন আগে রাশিয়ার পক্ষ থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছিল পুতিন স্বয়ং নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করতে ভারতবর্ষে আসছেন। এরপরেই নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনূসের মধ্যে একটি মিটিং হয়, আর সেই মিটিং এর পরেই সেনাপ্রধান উড়ে গেলেন রাশিয়ায়। এই কিছুদিন আগেই এই সেনাপ্রধানের সাথে মোহাম্মদ ইউনূসের সংঘাত আমাদের চোখের সামনে কিন্তু ভেসে আসে। সেনাপ্রধান চেয়েছিলেন মোহাম্মদ ইউনূস যেন অবিলম্বে দায়িত্ব ছেড়ে দেন। পরবর্তীকালে মোহাম্মদ ইউনূসের দুজন উপদেষ্টাকে এবং ছাত্রনেতাকে এই সেনাপ্রধান ডাকেন এবং তারা সরাসরি অভিযোগ করেন দেশ থেকে আওয়ামী লীগকে ব্যান করা যাবে না, এই ধরনের একটি প্রচ্ছন্ন হুমকি নাকি সেনাপ্রধান সেই সকল ছাত্রদের দিয়েছিলেন। ছাত্ররা এসে সেটা আবার ফেসবুকে প্রচার করেন। অর্থাৎ একটা দিক তো স্পষ্ট, এই সেনাপ্রধানের মনোভাব তীব্র ইউনূস বিরোধী
এবং তিনি কোনো রকম ভাবে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে নন, এবং তিনি এই আওয়ামী লীগের পাশে যখন দাঁড়াতে চেয়েছেন তখনই পাকিস্তানপন্থী এবং আইএসআই পন্থী একাধিক গ্রুপ সেনাপ্রধানকে সরানোর চক্রান্ত করেছে। আর ঠিক সেই পরিস্থিতিতে ঢুকে গেছে ভারতবর্ষ এবং অজিত দোভালের সাপোর্টে সেনাপ্রধান কোনো রকমের ক্ষমতা বাঁচিয়েছেন। এখন সেনাপ্রধান ভারতের অন্যতম বন্ধু এক রাষ্ট্র রাশিয়ার দিকে চলে গেলেন। এখন এই রাশিয়া সফরে ভারত এবং বাংলাদেশের মধ্যে আদতে সম্পর্ক উন্নয়ন নিয়ে কোনো কথাবার্তা হয় নাকি তা কিন্তু এখন সব থেকে বেশি আলোচনার এক কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছেছে। মনে রাখবেন, 1 মাস আগে ডোনাল্ড ট্রাম্পের যে মার্কিন সেনাবাহিনী আছে তার অন্যতম বড় কর্তা বাংলাদেশে যান। প্রধানত রোহিঙ্গা ইস্যু, আরাকান ইস্যু নিয়ে তিনি এই সেনাপ্রধানের সঙ্গে একটি মিটিং করেন। প্রশ্নটা হলো, 1 মাসের মধ্যে এমন কি হলো যাতে হঠাৎ করে সেনাপ্রধান রাশিয়া সফরে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলেন? দ্বিতীয় প্রশ্ন যেখানে আসে, সেনাপ্রধানের এই রাশিয়া সফর কি আমেরিকা যুক্তরাষ্ট্র খুব ভালোভাবে মেনে নেবে? তৃতীয় যে প্রশ্ন আসে, এই রাশিয়া সফরের পিছনে প্রচ্ছন্ন মদত কি ভারতবর্ষের আছে? কারণ যখনই ভারতবর্ষ পুরো বিষয়টা বুঝেছে যে আসলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ এবং এর পাশাপাশি রাশিয়ার সাপোর্টটাও এই সেনাপ্রধানের প্রয়োজন, এবং ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা বহু আগে থেকে পরিকল্পনা করে রেখেছিল আরাকানদের যে পার্টিকুলারলি রাখাইন প্রদেশ, সেই রাখাইন প্রদেশকে নিজেদের কবজায় নিয়ে নেবে, তার পাল্টা ব্যাকআপ প্ল্যান হিসাবে রাশিয়া, ভারত এবং সেনাপ্রধানের কি একত্রে ত্রিশক্তি একটা মৈত্রী চুক্তি হতে পারে? এরকম একাধিক সমীকরণ কিন্তু সেনাপ্রধানের এই সফরে উঠতে শুরু করে দিয়েছে। একটু আগে একটু অতীতে আপনাকে ফিরে যেতে হবে, তাহলে আপনি বুঝবেন এই সফর নিতান্তই কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিল্ড আপ করার সফর নয়। কারণটা কি? কারণ কোনো দেশের সেনাপ্রধান কিন্তু দেশের সামরিক শক্তির প্রধান হতে পারে, কিন্তু দেশের রাষ্ট্রপ্রধান নন। ফলে সেনাপ্রধান রাষ্ট্রপ্রধান নয়, অথচ অন্য একটি দেশে দ্বিপাক্ষিক চুক্তি করতে যাচ্ছে। এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে রাশিয়াতে কেন যাওয়া, সেই প্রশ্ন কিন্তু বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে উঠতে শুরু করেছে। এখানে আপনার জামাত শিবির তারা একটা শোরুমে ঢুকে এভাবেই মনে করেন ভাঙচুর আর কি লুটপাট শুরু করে। আপনারা অনেকেই ভিডিওতে কিন্তু শুনছেন যে ল ল ল, শুনছেন না যে আরো বেশি করে ল? কারণ এই সরকারের অধীনে যার যত মন চায় ব্যাংক ব্যালেন্স তারা বইরালো, বেশি বেশি করে বইরালো। কারণ বর্তমান দেশে কোনো আইন নাই, কোনো কানুন নাই, তোদেরকে ধরবে কে? কোনো আইন কানুন নাই তো, কারণ তোরাই হইতেছে দেশের বর্তমান বাপ মা। এই জামাত শিবির এরা যে বর্তমান কত বড় টেরোরিস্ট হয়ে গেছে রে ভাইরা, তাই না? ইসলামকে বিকৃত করে খাওয়ার নিনজা টেকনিক এদের। এখন মনে করেন আপনার যেদিকে গাজার ভিতরে প্রতিনিয়ত হামলা হয়, তারা প্রতিবাদ জানানোর জন্য নামছে নাকি ডাকাতি করার জন্য নামছে? ভাই, এটা আমার প্রশ্ন বাংলাদেশের সাধারণ জনগণের কাছে। তারা কি ভাই প্রকৃত ইসলাম জাকের বা ইসলামের উপরে যে পরিমাণ আক্রমণ হচ্ছে গাজার ভিতরে, আমার মুসলমান ভাইদের উপরে, বোনদের উপরে, ছোট ছোট বাচ্চাদের উপরে, তাই না? এটার জন্য নিন্দা জানানোর জন্য তারা রাজপথে নামছে। এখন তারা আইসা নানান জায়গায় লুটপাট মনে করে শুরু করছে। না জানি আরো কত জায়গায় তারা এইভাবে লুটপাট করতেছে। এভাবে কয়জনই বা ভিডিও করে আপনার মানুষকে দেখানোর সুযোগ করে দিতে পারে বলেন? কয়জনই এই সাহসী ভূমিকা কয়জনই রাখতে পারে বলেন? হ্যাঁ, এরা কি আসলে গাজার পক্ষে রাস্তায় নামছে নাকি এরা নিজেরাই ডাকাত সেজে রাস্তায় নামছে বলেন তো ভাই? বলেন, তারা যদি প্রকৃত ইসলামটাকে মানতো আজকের দিনটাতে ভাই দলবিদ নির্বিশেষে রে ভাই, তাই না? প্রশ্ন তো ইসলাম, প্রশ্ন তো ঈমান। কারণ এক মুসলিম আরেক মুসলিমের ভাই, তাই না? আল্লাহ আমাদের কি বলে নাই, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই যে তোমরা এক মুসলমান আরেক মুসলমানের ভাই, যেমনটা রক্তের আপন ঠিক তেমনটা তোমাদের ভাই, তাই না? তো আজকে সেই ভাইদেরকে মারতেছে, আপনারা নিন্দা জানানোর জন্য রাজপথে নামছেন। কিন্তু রাজপথে নেমে আপনারা তো ডাকাতি শুরু করছেন, সন্ত্রাসী শুরু করছেন, মব জাস্টিস শুরু করছেন রে ভাই। এখন তো আর আওয়ামী লীগ নাই, এখন তো আর শেখ হাসিনা নাই, বলেন এখন তো আর বিএনপিও নাই। তো কেন আপনারা এই ধরনের ভাঙচুর, মব জাস্টিস, এখন পর্যন্ত লুটপাট শুরু করছেন বলেন তো? কেন? সাধারণ মানুষদেরকে কি আপনারা থাকতে দিবেন না, বাঁচতে দিবেন না, ব্যবসা করে খেতে দিবেন না, নাকি দিবেন না বলেন? নাকি আপনারা বাংলাদেশকে তালেবান বানাবেন বলেন? প্রতিনিয়ত আপনারা কি এইভাবেই তো দেশটাকে গর্তের দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন রে ভাই। আমি বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ভাই একটা কথাই বলতে পারি বা একটা কথাই বলতে চাই যে এরা যদি ক্ষমতায় আসতে পারে তাহলে দেশটা যে কোথায় যাবে সেটা বা সেটার কিছুটা নমুনা আপনাদের চোখের সামনেই। যদি ভাই বিবেক থাকে তাহলে বুঝবেন, আর যদি বিবেক না থাকে তাহলে কিচ্ছু করার নাই। ডক্টর ইউনূসের চমকে খুব অল্প সময়ে যা ঘটেছে, বাংলাদেশ অবাক, পুরো বিশ্ব অবাক। বাংলাদেশের রাজনীতি বিশ্লেষক থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক অ্যানালিস্ট সবাই কেউ এটা কল্পনা করতে পারেন যে এত তাড়াতাড়ি এত বড় ঘটনা ঘটতে পারে। দর্শক, একটু ব্যাকগ্রাউন্ড থেকে আসি।
ভারতের উপর আমাদের যে নির্ভরশীলতা, এটা ছিল একটা ইনএভিটেবল রিয়ালিটি, যে এটা বাস্তবতা, এটা তো এড়ানো যায় না। জামাতের লোকজন বা যে কোনো বিশ্লেষক বলতেন বিএনপির লোক বাংলাদেশের 3 দিকে ভারত, তাদেরকে এড়িয়ে তাদের বিকল্প তো আদৌ সম্ভবই না। তাদেরকে এড়িয়ে কি চলা যায়? তারা নেগেটিভলি নিলে কেউ টিকতে পারে? জামাতের মধ্যেই পারসেপশন ছিল, জামাত নেতারা এটা বলতো যে 3 দিক থেকে ভারতের তো একটা বাস্তবতা। আর ভারতের সাথে আমাদের বর্ডার আছে, সেখান থেকে বাংলাদেশের মানুষ খুব সহজে ট্রেনে গাড়িতে ভারত যায়, চিকিৎসা নেয়, শপিং করতে যায়। ভারত থেকে অনেক জিনিস আমরা আমদানি করি, কিছু জিনিস আমরা রপ্তানিও করি, কিছু জিনিস তারা চোরাচালানো করে। তো এই যে বাস্তবতা, এটা এড়িয়ে চলা কি সম্ভব? যেমন ভারতে বাংলাদেশের একটা বিশাল অংশ মানুষ চিকিৎসা নিতে যায়, আমি নিজে গিয়েছি। তো সেখানে এটা বন্ধ হয়ে গেলে কি হবে? জামাতের অনেক বড় নেতা, মহানগর আমির পর্যায়ের নেতারাও ভারতে মারা গিয়েছেন চিকিৎসা নিতে গিয়ে, গাজীপুর মহানগরী আমির। এবং এটা যদি না হয়, ভারত যদি এটা না দেয়, কি একটা অবস্থা হবে? জামাত ইসলামী ক্ষমতা আসলে মনে হয় ভারত এগুলো দিবে না, এরকম একটা পারসেপশন ছিল। আওয়ামী লীগও মনে করতো, বাংলাদেশের জনগণও মনে করতো, এবং ভারতও মনে করতো এটা, যে আমরা এগুলো বন্ধ করে দিলে, চাল ডাল পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিলে, এবং এটা বলতো প্রকাশ্যে, পেঁয়াজ বন্ধ করে দিলে বুঝবা মজা, এবং চিকিৎসা নিতে না দিলে না চিকিৎসার অভাবে মারা যাবে, এরকম কথাবার্তা বিজেপির অনেক নেতা প্রকাশ্যে বলতো, পশ্চিমবঙ্গে অনেকে বলেছে। এবং বাংলাদেশের লোকজনের পারসেপশন ছিল এটা, তো ভারত চাইলে আমাদেরকে বিভিন্নভাবে মেরে ফেলতে পারে, জাস্ট তাদের ভিসা সুবিধা বন্ধ করে দেওয়ার মাধ্যমে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার মাধ্যমে। এটা সবার পারসেপশন ছিল, বিএনপি জামাত থেকে শুরু করে সবাই এটাই ভাবতো। জামাতও ভাবতো, এমনকি জামাতের প্রতিনিধিও পাঠানোর চেষ্টা করতো ভারতে, যে না, তাদের সাথে একটা আস্থার সম্পর্কে যাওয়া যায় কিনা, কারণ ক্ষমতা আসলে তো দেশ চালাতে হবে। ভারতে চিকিৎসা নিতে না পারলে কি হবে? তখন তো জনগণই ক্ষমতা থেকে নামিয়ে দেবে। কিন্তু না, জামাত ক্ষমতা আসা লাগে নাই। জামাতের সাথে যে আচরণ করতো ভারত, সেই আচরণ ডক্টর ইউনূস সরকারের সাথে করা শুরু করেছে। ভারত মনে করে যে না, বাংলাদেশ এখন জামাত ক্ষমতায়, অতএব ওই জামাতের প্রতি ভারতের আকীদা এক্সারসাইজ এখনই শুরু করেছে, সবকিছু বন্ধ করে দিয়েছে কার্যত। কিন্তু না, দিস ইজ প্রফেসর ইউনূস। তিনি অল্পের মধ্যে, মুহূর্তের মধ্যে উত্তম বিকল্প তৈরি করেছেন, যেটা আমাদের কল্পনার বাইরে ছিল। আমরা কেউ এই বিকল্প আগে সাজেস্ট করতে পারেন, কোনো বিশ্লেষক পারেন, যে ভারত তাদের ভিসা বন্ধ করে দিলে, চিকিৎসা নিতে যাওয়ার রাস্তা বন্ধ করে দিলে, যে আমরা বাসে কিংবা ট্রেনে ভারত যাই, এত সুন্দর সহজ সুবিধা বন্ধ করে দিলে আমাদের কি হবে? কিন্তু না, সেম খরচ, ওভারঅল কম খরচে আমরা ভারতের চেয়ে আরো উন্নত চিকিৎসা এখন নিতে পারছি। ডক্টর ইউনূসের কল্যাণে সেই ব্যবস্থা হয়েছে। দর্শক, একটা খবর ইত্তেফাকে, বাংলাদেশিদের মেডিকেল ভিসা না দিয়ে চীনের জন্য পথ খুলে দিয়েছে ভারত। এখন চীন পথ খুলে দিয়েছে ডক্টর ইউনূসের কল্যাণে, পাকিস্তান পথ খুলে দিচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল যখন এই একই প্রশ্নগুলো করছে, এই একই ইস্যু নিয়ে, তখন ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে সেই একই বুলি আওড়ানো হচ্ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের তরফ থেকে। এখন এখনো প্রশাসন, এখনো একজন রাজনৈতিক নেতা এবার ঘোষণা করে বসেছে, এই কেয়ারটেকার সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে শীঘ্রই, খুব শীঘ্রই তারা নন মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন এতে, এই বিষয়ে, এই সেক্টরে মনোনিবেশ করতে চলেছে। এর জন্য তারা ভাবছে তারা নাসার সঙ্গে চুক্তি করবে। আর এই নন মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন মানে ওই মহাকাশে গিয়ে, স্পেস শাটেলে করে মহাকাশে গিয়ে মহাকাশে গবেষণা করা। এখন এ কথা কে বলেছে? এই দাবি করেছে আমাদের ইউনূস কেয়ারটেকার সরকার। আর এই অন্তর্বর্তী ইউনূস কেয়ারটেকার সরকারের এই বিষয়ে মুখ খুলেছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, অর্থাৎ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বা সংক্ষেপে বিডিআর কার্যনির্বাহী পরিচালক, বিডা চেয়ারম্যান, যেমনটা এখানে দেখছেন। আর দর্শক, গত রবিবার, গতকাল 6ই এপ্রিল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিডার পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়েছে। সেখানেই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে চুক্তি করার ভাবনা ব্যক্ত করেছেন আপনার বিডা চেয়ারম্যান। বক্তব্য রাখার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে কেয়ারটেকার গভর্নমেন্টের বিডা চেয়ারম্যান বলছে যে আমরা নাসার সাথে একটা চুক্তি করার কথা চিন্তা করছি, নন মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে এই চুক্তিটা আমরা করতে চাইছি। তবে যেদিন চুক্তি স্বাক্ষর করা হবে, উফ মাই কি কনফিডেন্স, যেদিন চুক্তি স্বাক্ষর করা হবে সেদিন আপনাদেরও আরও ডিটেলে আমরা সমস্ত তথ্য দেব। আর তিনি যখন, এই বিডা চেয়ারম্যান যখন এই সমস্ত কনফিডেন্সিয়াল বিষয়ে কথা বলছিলেন সাংবাদিকদের উদ্দেশ্যে, তখন তার দুই পাশে বসেছিলেন আমাদের মহান নেতা ইউনূস সাহেবের প্রেস সচিব, এ তো আর এক মহান, শফিকুল আলম। এছাড়াও আর এক পাশে বসেছিলেন ডেপুটি প্রেস সেক্রেটারি আব্দুল কালাম আজাদ মজুমদার ও ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর। এখন
এই যে নাসার সাথে মিলে মহাকাশে গবেষণা চালানোর জন্য আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট যে এই ঘোষণা দিয়েছে এবং নাসার সাথে যে একটা চুক্তি স্বাক্ষর করতে চাইছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেনাপ্রধানের বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক কথা হচ্ছে, ডক্টর ইউনূস মানে দেশের বর্তমানে নির্বাচন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে, অনেক চাঞ্চল্যকর তথ্য এই বক্তব্যগুলো দেখলে আমরা বুঝতে পারি। দর্শক শ্রোতা, অনেকে কিন্তু তাদের বক্তব্যের মাধ্যমে তারা কিন্তু চায় যে আওয়ামী লীগ ফিরে আসুক বা শেখ হাসিনা ফিরে আসুক, সেই মানে তাদের বক্তব্যগুলো কিন্তু বিভ্রান্তিমূলক, মানে সাধারণ মানুষকে বিভ্রান্তির মুখে ফেলে সেই বক্তব্যগুলো আপনারা শুনবেন না, আমি সতর্ক করে দিচ্ছি। আবার অনেকের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের আপডেট নিউজগুলো প্রকাশ করে তাদেরও কিছু বক্তব্য এখানে দেখিয়েছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।